এরপরে তাহলে আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল অ্যান্ড ভোল্টেজ। স্থির তড়িৎ চলতড়িতের পার্থক্য আমরা বুঝলাম, একটু না অনেক ডিটেলস ক্লাসটা নিয়েছিলাম। এখন ইলেকট্রিক পটেনশিয়াল অ্যান্ড ভোল্টেজ এই একটি বিষয় রয়েছে, আর আরেকটি হচ্ছে হাউ কারেন্ট ইলেকট্রিসিটি ইজ মেজার্ড। তাহলে আগে প্রথমটা বলি। অনেককেই বলতে শুনেছি বা স্টুডেন্টদের অধিকাংশই এইটা মনে করে যে ইলেকট্রিক পটেনশিয়াল এবং ভোল্টেজ মনে হয় একই রকম, কখনো সে ভোল্টেজ বলে, কখনো হচ্ছে বিভব পার্থক্য বলে। ব্যাপারটা আসলে একই রকম কিনা এটা পুরোটা তুমি যদি একটু শোনো তাহলে বুঝতে পারবা, এবং কি বলা উচিত তখন তুমি নিজেই ঠিক করে নিবা। তো পুরো চলতড়িৎ অধ্যায়ের সমস্ত বিষয়গুলো বোঝার ক্ষেত্রে এই একটা টপিক কিন্তু তোমার একটু হলেও ভূমিকা রাখবে। কেমন ভূমিকা রাখবে? তুমি যদি এটা একবার শিখে নাও এবং এটা কিভাবে তৈরি হয়, কিভাবে এইখানে রোল প্লে করে, একটা সার্কিটও দিয়ে রেখেছি, এই পুরো বিষয়টা যখন জানবা তখন চলতড়িতের প্রত্যেকটা জায়গা শেখা তোমার কাছে একটু সহজ হবে। মানে অনেকটা এরকম যে যদি তুমি যোগটা শিখে ফেলো তাহলে গুণ বিয়োগ ভাগ সব ক্ষেত্রে গিয়ে কিন্তু ওই যোগটা আবার কাজে লাগবে। যেমন আসো, ইলেকট্রিক পটেনশিয়াল, এটাকে আমরা ইলেকট্রিক পটেনশিয়ালকে বাংলায় যদি লিখি, সোজা বাংলায় পটেনশিয়াল, সোজা বাংলায় হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভব। এখন বিভব শব্দটিকে আমরা সংক্ষেপে লিখেছি তাই, কিন্তু আমি এটা বলেছিলাম যে যখনই বিভব আসবে তখন বিভবের সঙ্গে একটি শক্তি শব্দটা জুড়ে দিবা। দ্যাট মিনস বিভব আর কিছু না, এটা একটা এনার্জির ফর্ম। এনার্জি বা কাজ, সেটা এই শক্তি আকারে যখন তুমি লিখবা তখন আসলে পুরোটা বিভব শক্তি লেখাই ভালো, বাট আমরা সংক্ষেপে শুধুই তড়িৎ বিভব বলে চালিয়ে দিবা, শুধু বিভব বলি। তো ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি আর কি টোটালি ভালো। জিনিসটা কি তোমাদের আমি শিখিয়েছিলাম স্থির তড়িৎ অধ্যায়তে। আরো একবার বলি, ধরো এখানে একটি ধনাত্মক চার্জ রয়েছে, বড় একটি আধান যেটা প্লাস চার্জ। যদি এত বড় তার তড়িৎ ক্ষেত্র হয়, যদিও যে কোনো আধানের তড়িৎ ক্ষেত্র এত ছোট্ট সার্কেল না, পুরো মহাবিশ্ব বিস্তৃত। কারণ আধানের তড়িৎ সীমারেখা, তড়িৎ ক্ষেত্রের সীমারেখা আমরা ইনফিনিটি দূরত্ব পর্যন্ত ধরে নিই। কারণ কত দূরে গিয়ে তার বল প্রাবল্য শূন্য হয় এটা আমরা মাপতে পারি না। যেহেতু মাপতে পারি না তাই দূরত্বটাকে ধরে ফেলেছি ইনফিনিটি। থিওরিটিক্যালি ইনফিনিটি ধরলেও বাস্তবে কিছু দূরে গিয়ে হয়তো এই প্রাবল্য কমতে কমতে একসময় একদমই দুর্বল হয়ে পড়ে। আমরা এত বড় যদি তড়িৎ ক্ষেত্র ধরি, তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো একটি বিন্দু হতে, অর্থাৎ অসীমের বাইরে, আবার কি অসীম, অসীমের বাইরে অসীমে রয়েছে, এইখানে ধরে নাও একটি পয়েন্ট চার্জ। এই পয়েন্ট চার্জ সাধারণত +1 কুলম্ব, মানে ধনাত্মক চার্জ ধরলাম, তাহলে 1 একক চার্জ ধরলাম। তো 1 একক হিসেবে সবসময় 1 কুলম্ব ধরতে হবে তার কোনো মানে নাই, আরো ছোট হিসাব করলেও তুমি পারো, যেমন 1 ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, একদমই ক্ষুদ্র যে ইউনিটটা সেই হিসাবেও তুমি 1 একক ধরতে পারো। এই চার্জটিকে তুমি যদি এইখানে নিয়ে আসতে চাও তাহলে ধনাত্মক চার্জের এই ক্ষেত্র কিন্তু এই ধনাত্মক আরেকটি চার্জকে বিকর্ষণ করবে। আমরা যদি এই চার্জটিকে প্লাস বড় হাতের কিউ ধরি আর এখানে যে 1 কুলম্ব চার্জ আছে তাকে যদি ছোট হাতের কিউ ধরি, তাহলে তাদের মধ্যে কিন্তু বিকর্ষণ বল আমরা মাপতে পারবো, কুলম্বের ফোর্স যেটি। খেয়াল করো, তাহলে তাকে আমি বিকর্ষণ বলের বিরুদ্ধে যখন নিয়ে আসবো কারো দ্বারা, যাকে এজেন্ট বলতে আমরা ভালোবাসি, একে যখন নিয়ে আসবো তখন কিন্তু তাকে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে আসতে হবে, তাকে ঠেলে নিয়ে আসতে হবে। তাহলে একটি বিকর্ষণ বলের বিরুদ্ধে যখনই আনবো তখন এর ভিতরে একটা এনার্জি স্টোর হবে। কতটুকু এনার্জি স্টোর হবে? ঠিক আনতে যতটুকু কাজ করতে হবে ততটুকুই এনার্জি স্টোর হবে। এটা কিরকম যদি তুমি বলো যে আমি একটু দেখতে চাই, তাহলে আমি একটু পরেই তোমাকে এই বিকর্ষণ বল বা যে কোনো বলের বিরুদ্ধে কাজ কত হয় সেটা একটু পরেই দেখাচ্ছি। ওকে, আগে খেয়াল করো, আমার যদি এই চার্জটিকে এখানে আনতে
200 জুল কাজ করতে হয়, তাহলে এই জায়গার যে বিভব শক্তি, সেই বিভব শক্তিকে আমি বলতে পারি 200 জুল পার কুলাম। কয় কুলামকে আনতে এই কাজটা করেছি? 200 জুল। তাহলে বিভব শক্তি হচ্ছে জাস্ট যতটুকু কাজ করা লাগে সে কাজের পরিমাণ। দ্যাট মিনস V1 এর মানটা হচ্ছে 200 জুল পার কুলাম। এটা তাহলে একটা পয়েন্টের উপর নির্ভরশীল, ঠিক আছে, রাস্তার উপর নির্ভরশীল না। আমি যে পথ দিয়েই ঘুরিয়ে তাকে এই বিন্দুতে আনি, এই জায়গার জন্য বিভবের মানটা হবে 200 জুল, ঠিক আছে, 200 জুল পার কুলাম। 200 জুল পার কুলাম যদি বিভব হয়, এই বিভবের আরো একটা সুন্দর একক, এসআই একক, সেটা হচ্ছে 200 ভোল্ট লিখতে পারি। দ্যাট মিনস 1 জুল পার কুলাম ইজ ইকুয়াল টু 1 ভোল্ট। ভালো করে মাথায় রাখবা। এবং আমরা যদি ওই একই চার্জকে অন্য আরেকটি বিন্দুতে যদি নিয়ে আসি, খেয়াল করো, ওই চার্জটিকে আমি এইরকম একটি বিন্দুতে নিয়ে এসেছি। আগের পয়েন্টটিকে ধরলাম এ এবং এখনকার এই পয়েন্টকে ধরলাম বি। বি বিন্দুতে আনতে কাজের মানটা ধরে নাও যে ভিন্ন হয়েছে। যদি বি বিন্দুতে আনতে কাজটি এরকম হয়ে থাকে যে 350 জুল, তাহলে ওই 1 কুলাম চার্জকে এখানে আনতে কাজ ভিন্ন হয়েছে। তাহলে আমি এখানকার বিভবটাকে V2 নামে ডাকলে, তখন এই জায়গাতে টোটাল বিভবের মানটা লিখব 350 জুল পার কুলাম। এই 1 কুলাম চার্জকে আনার জন্য 350 জুল কাজ করতে হয়েছে। ওকে, তাহলে এই জায়গাতে আনতে যে কাজ সেটি 200 জুল ছিল, ওই 1 কুলাম চার্জকে এই জায়গাতে আনতে সেটি হচ্ছে 350 জুল কাজ করতে হয়েছে। দ্যাট মিনস এই দুই জায়গাতে কাজের পার্থক্য রয়েছে। এই যে কাজের পার্থক্য, এই দুই জায়গাতে আনতে যে কাজের পার্থক্য, সেটা কিন্তু আমি জাস্ট সহজেই বলতে পারছি যে 350 এটা আর এটা 200, দ্যাট মিনস ডিফারেন্সটা 150। তাহলে এই দুই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বা পটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে 150 ভোল্ট। তাহলে এই দুই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 150 ভোল্ট। তাহলে এটাকে আমরা বলবো পটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলবো পটেনশিয়াল ডিফারেন্স। তো ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি 1 কুলাম চার্জকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দুতে আনার জন্য যে কাজ করা লাগে সেটাই ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। আর দুইটি বিন্দুর মধ্যে যদি এরকম ডিফারেন্স থাকে, তাহলে পরে যতটুকু ডিফারেন্স সেটার নামই হলো পটেনশিয়াল ডিফারেন্স। এখন এটা কিসে মাপা হয়? এটা এই যে জুল পার কুলাম এককটাকে এসআই একক হিসেবে লেখা হয় আসলে ভোল্ট। মাথায় রাখবা, এই যে ভোল্ট এককে মাপছো, তাহলে ভোল্টেজ শব্দটা কি? আমার এই দৈনন্দিন জীবনে চলতড়িৎ বলো বা স্থির তড়িৎ বলো, এই জায়গাগুলোতে এই ভোল্টের হিসাব নিকাশটা খুব দরকার পড়বে। প্রত্যেকটা জায়গাতে আলোচনাটা হবে। তো একটি বাসা বাড়িতে তুমি যতগুলো ইকুইপমেন্ট চালাচ্ছ, এটা চালানোর জন্য কত ভোল্ট বিদ্যুৎ লাগছে, কত ভোল্ট ক্ষয় হচ্ছে, এই মুহূর্তে ভোল্টেজ সাপ্লাই কত, এই যে টোটাল হিসাবগুলো, এই ভোল্টের যে হিসাবগুলো, এই ভোল্টের হিসাবগুলোকে আমরা এইভাবে বলি যে ভোল্টেজ কোন জায়গাতে ভোল্ট কত খরচ হচ্ছে, এই হিসাব নিকাশের পরিমাণটাকে লাগায় দিয়ে ভোল্টেজ। তুমি এই টার্মটার সঙ্গে খুব বেশি পরিচিত, কিন্তু একটা দুইটা টার্মের সঙ্গে তুমি পরিচিত না, আমি এটা বলে থাকি প্রায়। সেটা হচ্ছে এইরকম একটা টার্ম, অ্যাম্পিয়ারেজ। অ্যাম্পিয়ারেজ তাহলে কি? অ্যাম্পিয়ারেজ কি? অ্যাম্পিয়ারেজ হচ্ছে যে এই যে ধরো ফ্যানটি চলার জন্য একটা কারেন্টের মান দরকার, যে ফ্যান চলার জন্য হয়তো 18 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার, এসি চলার জন্য হয়তো 45 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার। তাহলে ওইখানে কত অ্যাম্পিয়ার লাগে, এই অ্যাম্পিয়ারের হিসাবটাকে আমরা বলবো অ্যাম্পিয়ারেজ। ভোল্টের হিসাব নিকাশকে যেমন বলবো ভোল্টেজ, অ্যাম্পিয়ারের হিসাব নিকাশকে বলবো অ্যাম্পিয়ারেজ। তেমনি আরেকটা যদি এরকম ডিভাইস হয় যে তোমার একটা ওয়াশিং মেশিন চলছে অথবা একটি বৈদ্যুতিক হিটার চলছে, এখানে কত ওয়াট বিদ্যুৎ প্রতি মুহূর্তে খরচ হচ্ছে, কত ওয়াট ইলেকট্রিক এনার্জি এখানে হচ্ছে কনজাম্পশন হচ্ছে, এই হিসাবগুলো তুমি যদি ওয়াটে নাও, মানে শক্তির এককে, তখন সেই জিনিসটাকে আমরা বলবো ওয়াটেজ,
ঠিক আছে, ওয়াটেজ। তাহলে এই যে ওয়াটেজ, অ্যাম্পিয়ার যেগুলো ইউজ করি না, কিন্তু ভোল্টেজটা খুব ইউজ করি। আসলে ভাই তাহলে কি, এই যে ভোল্ট এককে যে কোনো জিনিসের হিসাব নিকাশকে বলবো ভোল্টেজ, বাট এটা কোনো রাশি নয়। তাহলে ভোল্টেজ কোনো কোয়ান্টিটি নয়, ঠিক আছে। ভোল্টেজ জাস্ট হচ্ছে ভোল্টের হিসাব নিকাশের ব্যাপারটা, তাহলে এটা নট এ কোয়ান্টিটি। কিন্তু আমরা এমনভাবে বলি মনে হচ্ছে এটা একটা কোয়ান্টিটি। কোয়ান্টিটি কোনটা? ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স, তড়িৎ বিভব শক্তি যেটা, বা তড়িৎ বিভব পার্থক্য, আর ওইটাকে এই ভোল্ট এককে মাপা হয়। আশা করি বুঝতে পেরেছো। এখন আমার তোমার প্রশ্ন হতে পারে, এই পেজটাতে আসলে আমি কিছু জিনিস পড়াবো, বাট অলরেডি অনেক বেশি এঁকে ফেলেছি, দেখে ফেলেছি, কোনো প্রবলেম নাই। আমরা তার পরের অংশে দেখি। তারপরে ধরে নাও যে আমরা ইলেকট্রিক পটেনশিয়াল জিনিসটা কি এটা একটু শিখতে চাই। শেখার জন্য তাহলে আগে এই সার্কিটটার দিকে তাকাও। আমরা লিখেছি হাউ কারেন্ট ইলেকট্রিসিটি ইজ মেজার্ড, কিভাবে জড়তড়িৎকে মাপা হয়। চলতড়িৎ মাপা হয় কিভাবে মাপা হয়? চলতড়িৎ মাপার এককটা আমরা জানি অ্যাম্পিয়ার। কি দ্বারা মাপা হবে? একটি অ্যামিটার দ্বারা মাপা হবে। এসব বিষয়গুলো জানি। পরিমাপটা কিভাবে করা হবে এইটা একটা চিত্র দিয়েছি। এই চিত্রে ভালো করে খেয়াল করো যে একটি ব্যাটারি লাগানো আছে। এই ব্যাটারির আমি যেটা দেখছি ব্লার, জানি না ক্যামেরার চোখে এটা ব্লার নাকি স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। তবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে এখানে লেখাগুলো একটু কম বুঝতে পারবা, তুমি একটু ফোকাস দিও। খেয়াল করো, এখানে একটি ব্যাটারি আছে। ব্যাটারির এইদিকে ধনাত্মক প্রান্ত আর এইদিকে ঋণাত্মক প্রান্ত। তো ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত হলে এই দুই প্রান্তের মধ্যে কিন্তু বিভব পার্থক্য থাকবে। এই বিভব পার্থক্যটা কিভাবে সৃষ্টি হয়? এই বিভব পার্থক্য কিভাবে সৃষ্টি হয়? আর এই বিভব পার্থক্যের কারণেই ইলেকট্রনগুলো নেগেটিভ প্রান্ত থেকে এই রাউন্ড দিয়ে পজিটিভ প্রান্তে আসে। আবার তুমি যদি বলো ধনাত্মক যে চার্জ অথবা এই ধনাত্মক পরমাণু, যে এটাকে আমি কি বলতে পারি, ধনাত্মক আয়ন, সে ধনাত্মক আয়নগুলোর শিফটিং হতে থাকে এই পজিটিভ থেকে নেগেটিভের দিকে। কেমন এটা হয়? তাহলে এদের এই দুই প্রান্তের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স রয়েছে। এই পটেনশিয়াল ডিফারেন্সের মাধ্যমেই ইলেকট্রনগুলো এক পার থেকে আরেক পারে যায়, এবং এই এনার্জিটাকে তখন আমরা বলি তড়িৎ চালক শক্তি, অর্থাৎ তড়িৎকে চালনা করার জন্য যে শক্তি। ঠিক আছে, পটেনশিয়াল ডিফারেন্সকে তাহলে আরো একটা নামে ডাকতে পারি তড়িৎ চালক শক্তি। ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স। সেই ইলেকট্রোমোটিভ ফোর্সটা অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট হয় আমরা একটু দেখি। তাহলে ইএমএফ অথবা আমরা পটেনশিয়াল ডিফারেন্স, এটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি হয় সেই মেকানিজমটা একটু দেখি। একটি ব্যাটারির গঠনে তাহলে এইরকম একটা প্রান্ত যদি নেগেটিভ হয় তাহলে আরেকটা প্রান্ত হচ্ছে পজিটিভ। তাহলে এদিক যদি মাইনাস হয়ে থাকে এদিক হচ্ছে প্লাস। মাঝখানে তাহলে কি থাকে? মাঝখানে মাইনাস প্লাসকে আলাদা করার জন্য এখানে থাকবে ইনসুলেটর, অর্থাৎ বিদ্যুৎ কুপরিবাহী যে কোনো পদার্থ, ওকে ইনসুলেটর থাকবে। ইনসুলেটর ভালো। এইখানে পটেনশিয়াল ডিফারেন্স কিভাবে তৈরি হয়? আমি যখন ফার্স্ট পার্টে তোমার বিভব শক্তি পড়িয়েছি, কাজ শক্তি ক্ষমতা, ওই জায়গাতে কিন্তু বলে দিই যে বিভব শক্তি অ্যাকচুয়ালি তিন প্রকার: মহাকর্ষীয় বিভব শক্তি, স্থিতিস্থাপক বিভব শক্তি এবং তড়িৎ বিভব শক্তি। তো বিভব শক্তির তাহলে একটা প্রকার হলো মহাকর্ষীয় বিভব শক্তি, মহাকর্ষীয় বিভব শক্তি। দুই নম্বরে যদি বলি তাহলে স্থিতিস্থাপক বিভব শক্তি, বা অনেক সময় এটাকে স্প্রিং বিভব শক্তি বলা হয়। হ্যাঁ, তাহলে স্প্রিং বা স্থিতিস্থাপক বিভব শক্তি। অ্যান্ড থার্ড ওয়ান ইজ তড়িৎ বিভব শক্তি। তা আমাদের এখানে যেটা দরকার সেটা হলো তড়িৎ বিভব শক্তি নিয়ে গল্প।
তড়িৎ বিভব শক্তি কিভাবে তৈরি হয় তা বোঝার জন্য আগে আমরা মহাকর্ষীয় বিভব শক্তির ব্যাপারে একটু ধারণাটা নিয়ে খেয়াল করো যে এইটা যদি পৃথিবীর পৃষ্ঠ হয় তাহলে পৃথিবীর পৃষ্ঠের উপরে যে কোনো একটি বডি যদি তুমি রাখো, বডিটি এরকম ছোট্ট একটি বডি হতে পারে। আচ্ছা, এই বডির ভর ধরে নিলাম এম, বডির ভর ধরলাম এম। আমি বরাবরই বলে থাকি যে এম ভরের একটি বস্তুকে পৃথিবী নিচের দিকে বলতে তার কেন্দ্রের দিকে, হ্যাঁ, অন্য কোনো দিকে না, পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে টান দিচ্ছে বা যে বলে আকর্ষণ করে সেটাকে আমরা বলি ওজন, সেটা হচ্ছে এমজি। তাহলে এটাই কিন্তু পৃথিবীর আকর্ষণ বল এম ভরের বস্তুর প্রতি। তো এমজি বলে যদি তার কেন্দ্রের দিকে টান দিতে চাই, এখন বস্তুটিকে আমার তোমার যে কোনো প্রয়োজনে অথবা শখের বশে যদি উপরে তুলতে চাই, তাহলে উপরে তুলতে চাইলে পারে আমাকেও কিন্তু উপরের দিকে তাহলে একটা বল দিতে হবে। কি বল দিতে হবে? পৃথিবীর আকর্ষণ বল যত, পৃথিবীর দ্বারা তার ওজন বল যত, তার বিপরীতে ঠিক মিনিমাম তত বল দিতে হবে। তাহলে উপরের দিকে তাকে যদি সরাতে চায় তাহলে ঊর্ধ্বমুখী একটা বলের মান লাগবে মিনিমাম কত? এমজি। তুমি এখন বলতে পারো যে উপরের দিকে এমজি আবার নিচের দিকে এমজি, তাহলে যাবে বস্তুটি? তাহলে বস্তুটি যাবে কিনা? হ্যাঁ, এ প্রশ্নটা অনেকের। বস্তু যাবে, সেটা সমবেগে যাবে, সমবেগে ধীরে ধীরে উঠতে থাকবে। কারণটা বলি, তুমি যদি এক্সট্রা ফোর্স দাও, এক্সট্রা ফোর্স দিয়েছো, এইখানে সব মিলিয়ে ধরে নাও যদি হয়ে থাকে 600 নিউটন, 600 নিউটন, আর উপরের দিকে তুমি যেটা পুশ করছো সেই বলটা ধরে নাও 602 নিউটন, যাবে না স্যার? যাবে, খুব ভালো মতো যাবে। কিন্তু এখানে তাহলে এক্সট্রা একটা ফোর্স তৈরি হয়েছে, সামেশন অফ নেট ফোর্স ইজ ইকুয়াল টু 2 নিউটন, এক্সট্রা 2 নিউটন বল আছে। তাহলে এক্সট্রা 2 নিউটন বল যদি থাকে তাহলে এফ সমান সমান এম এ, এই সূত্র অনুযায়ী এক্সট্রা 2 নিউটন বলের জন্য এম ভরের বস্তুটির একটি ত্বরণ সৃষ্টি হবে। তাহলে তোমার ত্বরণ কাউন্ট করতে হবে। এখন এই ত্বরণ যদি শূন্য হয়, ত্বরণ শূন্য হলে বস্তুর বেগ শূন্য, এর কোনো মানে নাই। ত্বরণ শূন্য মানে বস্তু সমবেগে চলছে। তো ত্বরণ যদি শূন্য হয় তাহলে সামেশন অফ নেট ফোর্স ইজ ইকুয়াল টু 0, তাহলে ত্বরণ এ ইজ ইকুয়াল টু 0 হলে সামেশন অফ নেট ফোর্স ইজ ইকুয়াল টু কি হবে? 0 হবে। দ্যাট মিনস তখন তুমি বলতে পারো নিচের দিকে যত বল ঠিক উপরের দিকে যদি তত বল দিই, নেট ফোর্স 0, কিন্তু আমার এখন চাওয়া উপরের দিকে সে ধীরে ধীরে যাক, সেই টেন্ডেন্সি বলের দিকে ধীরে ধীরে বস্তুটি উঠতে থাকবে এবং সেটা সমবেগে, তখন ত্বরণের মান শূন্য হবে। আশা করি কেউ ব্রিলিয়ান্ট ওয়ান যদি আমার এই ক্লাসটি দেখো তাহলে সে একবারে বুঝে ফেলবা যে আমি কি বলতে চেয়েছি। আর যদি এক্সট্রা বল দাও তাহলে সেটা উঠবে এবং আরো তাড়াতাড়ি উঠবে, তখন তার একটা ত্বরণও থাকবে। ওকে, আচ্ছা, তাহলে মিনিমাম যে বলটি দিচ্ছি সেটি এমজি। এমজি বলে বস্তু উপরের দিকে উঠছে 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 উঠছে, সুন্দর, ভালো কথা। এই বস্তুকে ধরে নাও আমরা এত দূরে নিয়ে গেলাম, তাহলে বস্তুর আগে টোটাল ম্যাস বা সেন্টার অফ ম্যাস এ লেভেলে ছিল, এখন এ লেভেলে নিয়ে গেলাম। তো ম্যাস যে হাইটে গেল বা ভর কেন্দ্রের পরিবর্তন হলো সেইটুকুকে আমরা লিখলাম এইচ। খেয়াল করো, তাহলে উপরের দিকে বল দিলাম এমজি আর তার সরণ ঘটলো এইচ। টোটাল তাহলে কৃত কাজ কত হবে? টোটাল কৃত কাজ হবে ঊর্ধ্বমুখী বল এফ, তার সরণ এস এবং বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা, এফ এস কস থিটা। এখন ঊর্ধ্বমুখী বলের মানটা এমজি, যতটুকু বল দিতে হবে সেটা কতটুকু? এমজি। টোটাল সরণ ঘটিয়েছি এইচ, আর বল যেদিকে সরণে সেদিকে, তাহলে বল এবং সরণের মধ্যেকার কোণটা 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান 1। ভালো কথা। আলটিমেটলি উই ক্যান গেট ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি এইচ। তাহলে এই যে কৃত কাজ, এই কৃত কাজটাই তার ভিতরে এনার্জি স্টোর হিসেবে থাকে। এজন্য এইচ উচ্চতায় যে কোনো ভরের বা এম ভরের বস্তুর বিভব শক্তি ই অফ পি সমান সমান এমজে এইচ। তাহলে বল এফ থেকে ই অফ পি এর মান পাওয়া গেল এমজে এইচ। ওকে, ভালো কথা। আমার যদি এই হাইটের তুলনায়, পৃথিবীর পৃষ্ঠের তুলনায় এ হাইটে গিয়ে দেখো যে এমজি এইচ পরিমাণ
এনার্জি বেশি রয়েছে। এই এনার্জিটা কোথায় থেকে? আমরা যে কাজটা করেছি সেটাই তার ভিতর জমা আছে। যে কোনো সময় যদি বস্তুটিকে এবার আমি মুক্ত করে দিই, হাত থেকে ছেড়ে দিই, তাহলে সেটা আবার কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে তার এই আকর্ষণ বলের বিরুদ্ধে নিয়ে গিয়েছিলাম বিধায় তার ভিতরে একটা এনার্জি স্টোর ছিল। ওই স্টোর এনার্জির নামই হলো মহাকর্ষীয় বিভব শক্তি। দিস ইজ ই অফ পি সমান সমান এম জে এইচ। ঠিক তেমনি এইখানেও একটা এনার্জি স্টোর হয়। এনার্জিটা কিভাবে স্টোর হয় এই ব্যাটারিতে আমরা একটু দেখি। এনার্জিটা খেয়াল করো যে আমি যদি একটি ধনাত্মক চার্জ এখানে রাখলাম, তার পাশে আরেকটি সমান পরিমাণ ধনাত্মক চার্জ রাখলাম, তাহলে এই ধনাত্মক চার্জ দ্বয় পরস্পরকে বিকর্ষণ করবে এবং বিকর্ষণ করে তারা ঠিক 180 ডিগ্রি কোণ করে দূরে সরতে থাকবে। মানে তারা পরস্পরকে দেখতে চায় না, হ্যাঁ, যে আই হেট ইউ, এরকম একটা অবস্থা। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে পরস্পরকে বিকর্ষণ করে দূরে সরে যাবে। আবার তুমি যদি এইরকম করো যে ঠিক ওই প্লাস চার্জটির পাশে তুমি সমান পরিমাণ মাইনাস চার্জ নিয়ে এসছো, তাহলে সে কি করবে? সে এই মাইনাস চার্জটিকে এইদিকে টান দিবে, আবার প্লাস চার্জটিকেও মাইনাস চার্জ এইদিকে টান দিবে। দ্যাট মিনস তারা কাছাকাছি আসতে চাইবে। তাহলে এই প্লাস এবং মাইনাস চার্জ পরস্পরের কাছে আসতে চাইবে। তো পরস্পরের কাছে আসতে চাই এরকম একটি অবস্থা, কিন্তু তুমি করেছো কি, মানে এটা পড়াইতে গিয়ে অনেকটা, যা হোক তোমরা খেয়াল করো যে এই অপোজিট নেচারের দুটি চার্জ পরস্পরের কাছে আসতে চায়, কিন্তু তুমি এ কাছে আসতে না দিয়ে তারাকে যে কাজটা করেছো যে সামহাউ প্লাস চার্জগুলোকে সবগুলোকে এইখানে ধরে নাও একদিকে সাজিয়ে রেখেছো, একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছো। আর তার পাশেই এই জায়গাতে মাইনাস চার্জগুলোকে সবগুলোকে একটা জায়গাতে বন্দি রেখেছো, মাইনাস চার্জ। ঠিক আছে? এই অবস্থায় কোনো না কোনোভাবে এবার তুমি যদি এই মাইনাস চার্জের সঙ্গে প্লাস চার্জের মধ্যে একটা সংযোগ দিয়ে দাও, কি হবে? ওই যে ঋণাত্মক চার্জ প্লাসের আকর্ষণে আসতে চাই, সংযোগ একটা পেলে সঙ্গে সঙ্গে এইদিকে চলে আসবে। তুমি যদি এটা ফ্রি ভাবে রাখতে, এখানে কোনো চেম্বার নাই, আটকে রাখনি, তাহলে ঋণাত্মক চার্জ সরাসরি এই ধনাত্মক চার্জের কাছে চলে আসতো। তা আমরা ব্যাটারিতে যে কাজটা করি, ব্যাটারিতে একদিকে প্লাস আর একদিকে মাইনাস চার্জ তৈরি করে মাঝ বরাবর ইনসুলেটর বা অপরিবাহী লাগিয়ে দিই। ঠিক আছে? মাঝ বরাবর অপরিবাহী লাগিয়ে দিই, তাহলে তারা কোনোভাবেই একটা থেকে আরেকটার দিকে আসতে পারে না। কিন্তু যখনই কোনো একটা এক্সটার্নাল ওয়্যার দিয়ে সংযোগ দিব, তার সংযোগ পেলে সঙ্গে সঙ্গে ইলেকট্রনগুলো ছুটে এই ধনাত্মক চার্জের দিকে আসতে থাকবে। কেমন? তোমার মনে হতে পারে যে ধনাত্মক চার্জ কি ঋণাত্মক চার্জের দিকে যাবে না? যাবে। ইনি যেমন ইনার দিকে আসবেন, ইনিও ইনার দিকে যাবেন। দ্যাট মিনস ইনিও এদিকে যাওয়া শুরু করবেন। তা ইলেকট্রনের প্রবাহ হলে ধনাত্মক চার্জেরও শিফটিং হওয়া শুরু করবে। কেমন? তাহলে এইভাবে পটেনশিয়াল ডিফারেন্সটা অ্যাকচুয়ালি তৈরি হয়। কারণ পটেনশিয়াল ডিফারেন্স তুমি কত করবা? যেমন আমরা ড্রাই সেল যে ব্যাটারিটা দেখি, সেখানে দেখালো যে 1.5 ভোল্টের একটা ডিফারেন্স দিই, 1.5 ভোল্টের ডিফারেন্স দিই। তার মানে এইদিকের আর এইদিকের মধ্যে ডিফারেন্সটা 1.5 ভোল্ট। এই অনুযায়ী এই ইলেকট্রনগুলো এদিকে আসা শুরু করবে। যত বেশি ভোল্টেজ দিব, এটা যদি 1.5 দেওয়ার ফলে এই চার্জের প্রবাহগুলো যে গতিতে হবে, যদি এটা 10 ভোল্ট দিতাম তাহলে চার্জের প্রবাহটা তার চেয়ে বেশি গতিশীল হতো, এই চার্জগুলোকে আরো দ্রুত নিয়ে আসতো। কারণ কি? কারণ হচ্ছে তুমি যদি এটা চিন্তা করো যে এটা পৃথিবী পৃষ্ঠ, তাহলে এটা ধরে নাও সারফেস। এই সারফেস থেকে তুমি এই হাইটে একটা বস্তু যদি রাখো, তাহলে তার বিভব শক্তি যত, এই হাইটে যদি আরেকটি বস্তু রাখো তার বিভব শক্তি আরো বেশি, এবং ও তোমাকে আরো বেশি কাজ করে দিবে, ও আরো তাড়াতাড়ি বেগটা বাড়বে। বুঝতে পেরেছো? এইরকম বেশি বেগ বৃদ্ধি পাবে। ঠিক তেমনি
যত বেশি দুটো চার্জ বা দুই রকম চার্জকে পটেনশিয়াল ডিফারেন্সে রাখবা, ওদের ড্রিফট ভেলোসিটি, ওদের গতি, কারেন্টের প্রবাহ তত বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি একটু বুঝলাম। এরপরে খেয়াল করো যে আমরা এইখানে কি এঁকে রেখেছি, এই সার্কিটে অ্যাকচুয়ালি আছেটা কি। তাহলে ব্যাটারির গঠন, হয়তো এটা তড়িৎ বিশ্লেষ্য কোষ আলাদা জায়গায় পড়বে, বাট আমরা যেটা দেখলাম যে এদিকে অ্যাকচুয়ালি প্লাস চার্জগুলো থাকে আর এদিকে মাইনাস চার্জ। এখানে আমরা বলতে পারি এই প্রান্তে আছে ইলেকট্রন সারপ্লাস, মানে উদ্বৃত্ত অবস্থায় আছে, কেমন। আর এই প্রান্তে ধনাত্মক চার্জ কিভাবে সৃষ্টি হয়, কোনো একটি অ্যাটম থেকে ইলেকট্রন বের করে নিলে ধনাত্মক চার্জ সৃষ্টি হয়। তাহলে এদিকে আমরা লিখতে পারি ইলেকট্রন শর্টেজ। তাহলে একদিকে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে আর আরেকদিকে ইলেকট্রনের উদ্বৃত্ত অবস্থা। যখন এইটাকে এবার সংযোগ দিব, তখন ইলেকট্রনগুলো ওই যে পটেনশিয়াল ডিফারেন্সের কারণে ইলেকট্রনগুলো এবার ওই প্রোটনের দিকে যাওয়া শুরু করবে, ধনাত্মক প্রান্তের দিকে। দেখো এখানে সার্কিটটা বিচ্ছিন্ন আছে, এই বিচ্ছিন্ন অবস্থায় কিন্তু বিদ্যুৎ পরিবহন হবে না। যখনই এখানে একটা সংযোগ তার দিয়ে দেব, সংযোগ তার দিলে এবার পুরো সার্কিট ধরে নাও ক্লোজড, মানে বন্ধ, বন্ধ বা বদ্ধ বলতে পারো তুমি। এই বদ্ধ বর্তনীতে তখন তুমি সরি বন্ধ বললে ভুল হবে, এটা বদ্ধ বর্তনী, ঠিক আছে। ক্লোজ সার্কিট মানে বদ্ধ বর্তনী, অর্থাৎ সার্কিট কমপ্লিট। এই কমপ্লিট সার্কিটে এবার ইলেকট্রনগুলো সা করে মুভ করা শুরু করবে, কেমন, এইভাবে এসে ধনাত্মক প্রান্তে পড়বে। এই অবস্থায় খেয়াল করো, আমরা এই সার্কিটে এখানে একটা জিনিস লেখা আছে লোড। দেখবা বেসিক সার্কিট আমি শিখাবো, সার্কিট অ্যানালাইসিস শিখাবো ভিতরে, তারপরে কিভাবে বিদ্যুৎ পরিবহন পরিমাপ করবা এগুলো শেখাবো। আজকে জাস্ট লেখা আছে তাই বলে দিই, লোড কি। আমরা একটি বর্তনীতে টোটাল রোধের মান যত, সেই রোধটাকে বলবো লোড বা লোড রেজিস্ট্যান্স। অর্থাৎ একটি ব্যাটারি বা ভোল্টেজ সোর্স বা ইএমএফ সোর্স একটি রাস্তাতে কত কারেন্ট পাঠাবে এটা মেজার করার জন্য ওই রাস্তায় মোট বাধার পরিমাণ কত, লোডের মান কত সেটা কাউন্ট করে। তাহলে লোড বলতে আমরা যদি বলি ফ্যান আছে, তারপরে টিভি আছে, তারপরে ধরে নাও তোমার লাইট আছে, আদার্স কোনো ইলেকট্রিক ডিভাইস রয়েছে, ফ্রিজ রয়েছে, ঠিক আছে, বা ফ্রিজার। তাহলে এই ফ্রিজার যত ডিভাইস রয়েছে সবগুলো টোটাল যে পরিমাণ রোধ, যত বাধা, এই টোটাল বাধাটাকে আমরা বলবো লোড রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে কারেন্ট ওই লোড রেজিস্ট্যান্সের অনুপাতের দিকে তাকিয়ে এই ইএমএফ সোর্স কারেন্ট পাঠাবে, ঠিক আছে। এবার এই কারেন্টকে পরিমাপ করার জন্য এখানে দেখো যে একটা অ্যামিটার আছে, অ্যামিটার তোমাকে মেপে দিবে যে কত অ্যাম্পিয়ার কারেন্ট গেল। তো হাউ কারেন্ট ইলেকট্রিসিটি ইজ মেজার্ড, আমার এই যে ইলেকট্রনগুলো যে যাচ্ছে, এই ইলেকট্রনগুলোকে দেখার জন্য তাহলে অ্যামিটারকে রেখেছি। অ্যামিটারের কাজ হলো এভাবে তাকিয়ে থাকবে, কয়টা ইলেকট্রন যাচ্ছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এভাবে গুনবে। আমরা যেমন অনেক সময় ধরে নাও যে তোমার যদি কেউ এরকম দায়িত্ব দেয় যে তুই তো ইন্টারমিডিয়েট পড়িস, ছোট বাচ্চা, বাড়িতে বিয়ে হবে বা কোনো একটা অনুষ্ঠান হবে, কতজন লোক আসছে তুই গেটে দাঁড়িয়ে গুনবি, তাহলে তুমি তো মাথাটা কাউন্ট করতে পারবা, এই 1 2 3 4 5 6, ছোট বাচ্চা হইলেও তারও মাথা গুনলা। ঠিক তেমনি অ্যামিটারের কাজ হলো কতগুলো ইলেকট্রন যাচ্ছে সেটা কাউন্ট করা। কিভাবে, তাহলে অ্যাম্পিয়ার হিসাবটা কিভাবে আসে, আমরা একটু এই জায়গাটা ক্লিন করে সেটা একটু শিখে ফেলি। অ্যাম্পিয়ার হিসাবটা কিভাবে আসে, দেখো আমাদের এইখানে ইলেকট্রন যদি তুমি বলো যে কতগুলো ইলেকট্রনে 1 কুলম্ব হয়, তো কারেন্টের পরিমাপ নির্ণয়ের জন্য একটা সূত্র আছে, I = Q ভাগ T, যেটা আমরা পড়ব। টি এর মান যদি 1 সেকেন্ড হয়, তাহলে 1 সেকেন্ড সময়ে I সমান হবে Q। একক সময়ে কোনো একটি পরিবাহীর মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে, সেই চার্জের পরিমাণটাকে বলবো তড়িৎ প্রবাহ মাত্রা। তো
তো আমার যদি তড়িৎ প্রবাহ মাত্রা যদি এরকম হয় যে I = 1 অ্যাম্পিয়ার, তাহলে 1 অ্যাম্পিয়ারের একটা সুন্দর মিনিং আছে। 1 অ্যাম্পিয়ার বলতে যে 1 কুলাম পরিমাণ চার্জ 1 সেকেন্ডে যদি প্রবাহিত হয়, তাহলে টোটালে পরিমাণটা দাঁড়াইলো 1 কুলাম পার সেকেন্ড। আর এই কুলাম পার সেকেন্ডকে অ্যাম্পিয়ার নামে ডাকা হয়। তাহলে 1 অ্যাম্পিয়ার বলতে বুঝবো যে 1 কুলাম চার্জ যদি 1 সেকেন্ডে যায়। এখন 1 কুলাম চার্জের আবার পরিমাণটা কিন্তু তোমাদের স্থির তড়িতে শিখিয়েছি, যারা শিখেছো ভালো, না শিখলে পারে তো জেনে নিতে পারো যে আমরা কিন্তু চার্জের পরিমাণ জানি যে একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ 1.6 × 10⁻⁹ কুলাম। তাহলে 1 কুলাম হওয়ার জন্য কতগুলো ইলেকট্রন লাগবে সেটা ঐকিক নিয়মে বের করতে পারি। তো ঐকিক নিয়ম অনুযায়ী 1 কুলাম চার্জ তাহলে 1 কুলাম চার্জ 1 কুলাম চার্জ সমান হচ্ছে 6.25, কোথাও 28 আসবে, একটু মানের কম বেশি হয়তো থাকতে পারে দশমিকে, এতটি ইলেকট্রন। খেয়াল করো, তাহলে 1 কুলাম চার্জ মানে 6.25 × 10⁻18 এতটি ইলেকট্রন। তাহলে এই মিলিয়ন বিলিয়ন টাইপের বিলিয়ন হচ্ছে ইলেকট্রন যদি যায় 1 সেকেন্ডে, তাহলে সেটা হবে 1 কুলাম চার্জ। আর ওই 1 কুলাম চার্জ তাহলে এ দেখো 1 সেকেন্ডে যদি এই এতগুলো ইলেকট্রন যায়, তাহলে সেই পরিমাণ প্রবাহকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছ? 1 অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে করে কাউন্ট করা হয়। তাহলে অ্যামিটার আর কিছু না, জাস্ট কতগুলো ইলেকট্রন যাচ্ছে সেটা কাউন্ট করার কাজটা করে দেয়। তা আমরা তো এখন ধরে নাও বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন হয়েছে, বিভিন্ন কোম্পানিগুলোতে এগুলোতে কিন্তু আগে কত বোতল ধরো পানি তৈরি হলো, বা কত বোতল তোমার প্যারাশুট তেল তৈরি হলো, কত বোতল ধরে নাও জুস তৈরি হলো বা চকলেট, এগুলো কতগুলো হলো এটা গণনার জন্য আগে হয়তো ম্যান পাওয়ার লাগতো, মানুষও গুনতো। আর এখন এই প্রযুক্তির উন্নয়ন হওয়ার কারণে ওইখানে সেন্সর, লেড সেন্সর লাগানো হয়। তাহলে যতবার ওইটা যাবে, যেটা যাবে তত কাউন্ট উঠবে ওখানে, ঠিক আছে? ঠিক তেমনি এখানেও এই কাউন্টারটা ইউজ করা হয়, যে ইলেকট্রন যদি এরকম হয়ে যায় যে 1 সেকেন্ডে এতটি ইলেকট্রন চলে গেছে, তাহলে বলবো 1 অ্যাম্পিয়ার। যদি 1 সেকেন্ডে এতটির চেয়ে দ্বিগুণ চলে যায় ইলেকট্রন, তাহলে বলবো 2 অ্যাম্পিয়ার। যদি 20 গুণ যায়, তাহলে বলবো সে কারেন্টের মানকে 20 অ্যাম্পিয়ার। আশা করি বিষয়টা বুঝেছো। তাহলে আমরা আজকে ইলেকট্রিক পটেনশিয়াল ডিফারেন্স এবং ভোল্টেজ আর হাউ কারেন্ট ইজ মেজার্ড এই জিনিসটা জানলাম। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। পরবর্তীতে এই অধ্যায়ের মূল ক্লাসগুলো 1, 2, 3, 4 লেকচারে তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ।